ভিন্ন ধর্মের দুজন মানুষের মাঝে ভালোবাসার সম্পর্ক হয়, তবে এই সম্পর্ক কি সহজে পূর্ণতা পাবে নাকি অপূর্ণই রয়ে যাবে? সত্যিকার অর্থে কাউকে মন থেকে ভালোবেসে ফেললে সেটা কতটা সুন্দর হতে পারে, আর ভালোবাসার মানুষের প্রতিটা কথা, তার ইচ্ছেগুলো কতটা মূল্যবান হতে পারে, একজন মানুষের কাছে এই মুভিটা দেখলে সেটা হয়তো আরো খুব ভালোভাবে অনুভব করা যায়। তাই শেষ পর্যন্ত দেখতে থাকুন। তবে মূল ভিডিও শুরু করার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। মুভির শুরুতে দেখা যায় অন্ধকার রাতে সুফি নামের একজন যুবক ছেলে জিন মসজিদের দিকে যাচ্ছিল। জিন মসজিদে যাওয়ার জন্য ছোট একটা নদী পার হয়ে যেতে হয়। এরপর সে অনেক গাছগাছালির ভিড়ের মাঝে উঁচু একটা সিঁড়ি বেয়ে যাচ্ছে। অঞ্চলটা পাহাড়ি অঞ্চল বলে মনে হচ্ছিল। সুফি জিন মসজিদের সামনে হঠাৎ একটা কবর দেখে সেখানে থেমে যায়। এই কবরটা হচ্ছে তার ওস্তাদের কবর। ঠিক সেই সময় মসজিদের মুয়াজ্জিন জানালা খুলে সুফিকে দেখতে পায় এবং জিজ্ঞেস করে, তুমি কে, কোথা থেকে এসেছো? সুফি তখন মসজিদের ভেতরে প্রবেশ করে। 10 বছর পর সুফি এখানে এসেছে। ভেতরটা সে তাকিয়ে দেখছিল, এখানে তার অনেক স্মৃতি জড়িয়ে আছে। তখন মুয়াজ্জিন তাকে জানায় সামনে আর একটা মসজিদ হয়ে যাওয়াতে একজন লোক ছাড়া এখানে কেউ আর নামাজ পড়তে আসে না। কিছুদিন পর উস্তাদের মৃত্যুবার্ষিকী, সেই উপলক্ষে কিছু লোক এখানে আসতে পারে। তুমি কি সেজন্য এখানে এসেছো? তখন সুফি নিজের পরিচয় দেয়, আমি ওস্তাদ আবুর শিষ্য, তার ছাত্র। ঠিক তখন ফজরের আজানের সময় হয়ে গিয়েছিল। তাই সুফি মুয়াজ্জিনের কাছে অনুমতি নেয়, আজকের আজান সে দিতে চায়। তখন মুয়াজ্জিন বলে, তুমি আবুর শিষ্য, অবশ্যই তোমার মধ্যে কিছু গুণ রয়েছে। আমার আজানের ডাকে তো কেউ আসে না, তোমার আজান শুনে অন্তত যদি 10 জন লোকও আসে এতেই আমার সৌভাগ্য। এরপর সুফি আজান দেয়। সুফির আজানের ধ্বনি এতই মধুর ছিল, পুরো এলাকা ছাড়িয়ে অনেক দূর পর্যন্ত পৌঁছে যায়। লোকজন তার আজান শুনে বুঝতে পারে জিন মসজিদে নিশ্চয়ই নতুন কেউ এসেছে। সুফির আজান শুনে এলাকার অনেক মানুষ জিন মসজিদে নামাজ পড়তে চলে আসে। অনেক বছর পর মসজিদে এত মানুষ জমায়েত হয়েছে। মুয়াজ্জিন সবাইকে নিয়ে জামাতে নামাজ পড়ছিল। নামাজে সুফি সিজদা দেওয়ার পর সবাই উঠে যায়, কিন্তু সে সিজদারত অবস্থায় পড়ে থাকে। সে আর ওঠে না। এরপর বাকি সবাই নামাজ শেষ করে সুফিকে ধরাধরি করে তোলে। কিন্তু কি হলো সুফির? কোনো সাড়া শব্দ নেই। সুফি নামাজরত অবস্থায় হার্ট অ্যাটাক করে মৃত্যুবরণ করেছে। সে আর বেঁচে নেই। তখন আমরা দেখতে পাই সুফিকে নিয়ে সুজনা নামের এক মেয়ে অদ্ভুত স্বপ্ন দেখছিল। সে স্বপ্ন দেখে চমকে যায় আর খুব ঘাবড়ে যায়। সুজানা নিজেকে শান্ত রাখার জন্য পানি খেয়ে নেয়। এরপর আবার শুয়ে পড়ে। সুজানার একটা মেয়ে ও স্বামী রয়েছে। তারা দুবাই প্রবাসী, কিন্তু সুফির সাথে সুজানার একটি অতীত রয়েছে, যেটা আমরা একটু পরেই জানতে পারবো। যাই হোক, সকালবেলা সুজানার স্বামী রাজীবের ফোনে একটা ভয়েস মেসেজ আসে। শফিক নামের একজন ইন্ডিয়া থেকে ভয়েস পাঠিয়েছে, ফজরের নামাজরত অবস্থায় সুফি মারা গেছে, আর এই কথাটা সুজানাকে প্লিজ জানিয়ে দিবেন। সুফি ও সুজানার অতীত রাজীব জানতো। এরপর সুজানা যখন নাস্তা বানাতে রান্নাঘরে আসে, তখন রাজীব ভয়েস মেসেজটা অন করে দিয়ে চলে আসে। সুজানা যখন শুনতে পায় সুফি আর বেঁচে নেই, সে নামাজরত অবস্থায় মারা গেছে, এটা শুনে সুজানা ভীষণ কষ্ট পায়। কান্নায় তার বুক ফেটে যাচ্ছিল। এখানে বলে রাখি যে সুজানার কথা বলতে পারে না, সে বোবা, ইশারা ইঙ্গিতে কথা বলে। সুফির মৃত্যুতে সুজানা খুবই শোকাহত হয়ে যায়। রাজীব তার মনের অবস্থা বুঝতে পেরে বলে, তৈরি হয়ে নাও, আমরা বাড়ি যাব। অন্তত সুফির লাশ শেষবারের মতো দেখে যদি সুজানার কষ্ট কিছুটা কমে সেজন্য। এদিকে কুমারান নামের একজন লোক সুফির কবর খুঁড়ছিল ওস্তাদ আবুর কবরের পাশেই। যদি কেউ মারা যায় তাহলে কুমারান তাদের কবর খুঁড়ে দেয়। আর সুফিকে সে খুব ভালো করেই চেনে। সুফির অতীত সম্পর্কে সে জানে। এর জন্য কুমারান কবর খুঁড়তে খুঁড়তে তার পাশে থাকা সহযোগী লোকটিকে সুফি ও সুজানার কাহিনী বলতে শুরু করে। একদিন বাসের মধ্যে সুজানা দাঁড়িয়েছিল। তখন সুফি নিজের সিট সুজানার জন্য ছেড়ে দেয় এবং সে পিছনের সিটে গিয়ে বসে। সুফির এরকম ভদ্রতা ও সততা দেখে সুজানা ভীষণ ইমপ্রেস হয়ে যায়। তাই সে বারবার পিছনে ঘুরে সুফিকে দেখার চেষ্টা করে। সুফি অবশ্যই বিষয়টা বুঝতে পারে সুজানা তার জন্য এমন আচরণ করছে। এরপর দেখা যায় সুফি মোল্লাবাজার নামক জায়গায় বাস থেকে নেমে যায়, কিন্তু সে বাসের ভেতরে তার তাসবিটা ভুল করে ফেলে রেখে যায়, যেটা সুজানা দেখতে পেয়ে নিজের কাছে রেখে দেয়। সুজানার ধর্ম আলাদা, সে হিন্দু। এরপর সুজানা তার বাড়িতে ফিরে আসে। বাড়িতে ফিরে এসে অপরিচিত কিছু লোকজন দেখতে পায়। আসলে সুজানার বিয়ের কথাবার্তা চলছে। তার বাবা সুজানার জন্য রাজীব নামের ওই ছেলের সাথে বিয়ে ঠিক করেছে, যে কিনা কিছুদিনের মধ্যেই দুবাই চলে যাবে।
এখানে সেই কুমারানকেও দেখি যে সুজানাদের বাড়ির কাজকর্ম করে দেয়। এরপর ওস্তাদ আবুকে দেখতে পাই, সে একজন ভালো সানাইওয়ালা, ভালো সানাই বাজাতে পারে। আবুর লেখা অনেক বই সুজানা নিয়ে পড়তো এবং সেই বইগুলো ফেরত দিতে সুজানা আবুর বাড়িতে আসে। একদিন তার বাড়িতে আসলে তখন দেখে আবু সানাই বাজাচ্ছে, কিন্তু আবুর সানাইয়ের সুর শুনতে পেয়ে সুজানা নিজেকে ধরে রাখতে পারে না। সে সানাইয়ের সুরে নাচতে শুরু করে দেয়। আসলে সে নাচে অনেক পারদর্শী এবং অন্যদের সে নাচও শেখায়। হঠাৎ এই সময় জিন মসজিদ থেকে আজানের আওয়াজ শুনতে পায়। আজানের সুর শুনতে পেরেই বুঝতে পেরে যায় সুফি আজান দিচ্ছে। তার মানে সুফি এখানে এসেছে। সুফি হচ্ছে তার প্রিয় ছাত্র। সুফির কাছে যাওয়ার জন্য আবু ছটফট করতে থাকে, কিন্তু সুফির কাছে যাওয়ার মতো শক্তি সামর্থ্য তার নেই, কারণ সে শারীরিকভাবে অক্ষম, হাঁটাচলা করতে পারে না। আবু সুজানার হাতে তাসবি দেখে বলে, এটা তুমি কোথায় পেলে? সুজানা বলে, গাড়িতে সে এটা পেয়েছে। আবু জানায় যে আজান দিচ্ছে এটা তারই তসবি। সুজানা তখন যেন খুশি হয়ে যায়। আবু সুজানাকে বলে, তুমি কি সুফিকে গিয়ে নিয়ে আসতে পারবে? তখন সুজানা সাইকেল নিয়ে ছুটে যায় জিন মসজিদের দিকে। এরপর জিন মসজিদে এসে সুজানা বাইরে থেকে জানালা দিয়ে সুফিকে ইশারা ইঙ্গিতে ডাকতে থাকে এবং তাকে বুঝায় ওস্তাদ আবু আপনাকে নেওয়ার জন্য পাঠিয়েছে। এরপর সুজানা সুফিকে নিয়ে মোল্লা বাজারে ওস্তাদ আবুর কাছে চলে আসে। সুফি ওস্তাদকে দেখতে পেয়ে খুশিতে দৌড়ে এসে ওস্তাদকে জড়িয়ে ধরে। আবু তার প্রিয় ছাত্রের দেখা পেয়ে অনেক খুশি। এরপর সুজানা ওখান থেকে বিদায় নিয়ে চলে যায়। পরদিন সুজানা আবার ওস্তাদের বাড়িতে আসে, কিন্তু তার উদ্দেশ্য হচ্ছে সুফিকে দেখা। সুফি তার মনের ভেতরে জায়গা করে নিয়েছে। সুফিও ভালো নৃত্য জানে, তার অসাধারণ এক প্রতিভা রয়েছে। সে পায়ের এক আঙুলে দাঁড়িয়ে থাকতে পারে, আর এটা সুজানা দেখেই খুব অবাক হয়ে যায়। এরপর একদিন সুজানা সুফির কাছে আসে এক আঙুলে দাঁড়িয়ে থাকার কৌশল শেখার জন্য। তখন সুফি তার সামনে এক আঙ্গুলে দাঁড়িয়ে হাঁটতে থাকে। সুজানাও এক আঙুলে দাঁড়িয়ে হাঁটতে গিয়ে পড়ে যাচ্ছিল। সুফি তখন তার হাত ধরে ফেলে, কিন্তু সুজানার হাতের চুড়িটা ভেঙে যায় আর সেটা সুফি নিজের কাছেই রেখে দেয়। সুজানা একটু লজ্জা পেয়ে চলে যাচ্ছিল, কিন্তু সে বারবার পেছনে ঘুরে সুফিকে দেখছিল। আস্তে আস্তে দুজনের মধ্যে প্রেমের একটি সম্পর্ক তৈরি হচ্ছিল। সুজানা সুফিকে যে কথাগুলো বলতে চায় সেগুলো একটি ডায়েরিতে লিখে এবং সে ডায়েরিও একটি টুপি নিয়ে সুফিকে গিয়ে দিয়ে আসে। সুফিও সুজানার উপর আকৃষ্ট হয়ে যাচ্ছিল। সুজানার দেওয়া ডায়েরি সুফি পড়ে ডায়েরিতে সুজানার লেখার উত্তর হিসেবে সুফি সেখানে তার নিজের কথা লিখে দিত। এভাবে লুকিয়ে লুকিয়ে দুজনের মধ্যে ডায়েরি আদান প্রদান হতে থাকে। ডায়েরির মাধ্যমে দুজনের কথাবার্তা চলতে থাকে। সুজানা আবারও একদিন ওস্তাদের বাড়িতে আসে সুফিকে দেখতে, কিন্তু সে সময় সুফি নামাজ পড়ছিল। এজন্য সুজানা সুফির পাশে জায়নামাজ বিছিয়ে বসে সুফিকে অনুসরণ করছিল। সুফি সালাম ফেরানোর পর পাশে সুজানাকে দেখতে পায়, তাই সে একটু অবাক হয়ে যায়। এজন্য সুজানা উঠে যেতে নেয়, কিন্তু সুফি বলে, যেও না, তোমাকে দেখলে আমার কত যে ভালো লাগে তা তুমি জানো না। কিন্তু হঠাৎই ওখানে আবু চলে আসে, আর তাদের মধ্যে যে একটি প্রেমের সম্পর্ক তৈরি হয়েছে এটি আবু বুঝে ফেলে। সুজানা ঘাবড়ে গিয়ে দ্রুত ওখান থেকে চলে যায়। আবু সুফির উপর খুবই রেগে যায়। তার এই সম্পর্কের জন্য আবু সুফিকে চলে যেতে বলে। তুমি এখান থেকে চলে যাও। তুমি যদি সঙ্গী অথবা পরিবার গড়তে চাও তার জন্য সঠিক পন্থা রয়েছে। সুফি ওস্তাদের সাথে কোনো কথা না বলে মাথা নিচু করে কষ্ট পেয়ে চলে আসে। সুফি ওস্তাদকে খুবই ভালোবাসে, তাকে খুবই সম্মান করে। সুফি নিজের কাছে রাখা সুজনার ভাঙা চুড়িটি ফেলে দেয়। সেদিন রাতেই আবার সুজনার দাদি মারা যায়। দাদি মারা যাওয়াতে সুজনা ভীষণ কষ্ট পায়। পরদিন দাদির লাশ সৎকার করা হবে, তাকে দাবদাহ করা হবে। সুজানা খুবই শোকাহত ছিল। তখন অনেক লোকজন আসছিল। এখানে সুফিও চলে আসে। সুফির কাছে সুজানার ডায়েরি রয়েছে, সেখানে সে কিছু মেসেজ লিখেছে, কিন্তু এই অবস্থায় সুজানাকে কিভাবে দিবে সেটা। এজন্য সুফি তাদের দেখে চলে যেতে নেয়। তখন সুজানা বাসার উপর থেকে সুফিকে ইশারায় রাখে। সুফি বলে, ডায়েরিটা কোথায় রাখবো? সুজানা তাকে ইশারায় বলে দেয় ডায়েরি কোথায় রাখতে হবে, কিন্তু তাদের ইশারা ইঙ্গিতের কথাগুলো সব কুমারান দেখছিল নিচ থেকে। এরপর সুফির ডায়েরি দেওয়ালের এক চিপায় রেখে দিয়ে চলে যায়, কিন্তু কুমারান সেটা দেখে নেয়। এরপর কুমারান ওখান থেকে ডায়েরিটি নিয়ে সরাসরি সুজানার বাবার হাতে তুলে দেয়। ডায়েরিটা দেখে বাবা বুঝে ফেলে তাদের মধ্যে কি চলছিল। এরপর সুজানা যখন ডায়েরিটি নেওয়ার জন্য যায় তখন সে সেখানে ডায়েরি খুঁজে পায় না। সুজানার বাবা ডায়েরি নিয়ে ওস্তাদ আবুর কাছে আসে এবং তাকে ডায়েরিটি দেখায়। সুজানার বাবা আবুর সাথে এই বিষয় নিয়ে একটু রাগারাগি করে, কারণ তার মেয়ে এখানে আসতো। এরপর গল্প আবার বর্তমানে চলে আসে।
যেখানে সুফির কবর খোঁড়া হচ্ছিল। আর এদিকে সুজানা তার স্বামী রাজীবকে নিয়ে ইন্ডিয়া এয়ারপোর্টে এসে পৌঁছায় আর তাদের মেয়েকে দুবাই এক রিলেটিভসের কাছে রেখে আসে। এয়ারপোর্ট থেকে তারা একটি গাড়ি ভাড়া করে জিন মসজিদের দিকে রওনা হয়। আর ওখানকার স্থানীয় শফিক নামের একজনকে ফোনে রাজীবকে সব ইনফরমেশন দিচ্ছিল। দুপুর 1টার পরেই সুফির কবর দেওয়া হবে। এদিকে গাড়ি নিয়ে যাওয়ার সময় রাস্তায় হঠাৎ পুলিশের চেকপোস্টে তারা পড়ে যায়। পুলিশ গাড়ির ড্রাইভারের বিভিন্ন কাগজপত্র চেক করতে থাকে, যার জন্য অনেক দেরি হয়ে যাচ্ছিল। কাগজপত্রে কিছু সমস্যা থাকার জন্য পুলিশ যেতে দিচ্ছিল না। এজন্য রাজে পুলিশকে কিছু টাকা জরিমানা দিয়ে ছাড়িয়ে নিয়ে যায়। কিন্তু এদিকে সময় পেরিয়ে যাচ্ছে। সুফির লাশ দাফন করার জন্য নিয়ে যাওয়া হচ্ছিল, কিন্তু তাদের আসার কোনো খবরই নেই। এরপর সুফির লাশ কবরে নামানো হয় এবং তাকে কবরে নামিয়ে আস্তে আস্তে মাটি দেওয়া হচ্ছিল। আর তখন রাজীব গাড়ি নিয়ে জিন মসজিদে এসে পৌঁছায়। এখানে এসে শফিককে ফোন করে জানায় আমরা এসে গেছি। শফিক বলে আপনি ওখানেই দাঁড়ান, আমি আসছি। এরপর শফিক আসে এবং রাজীবকে জানায় সুফির কবর দেওয়া হচ্ছে। এখন আর তাকে দেখা সম্ভব নয়। রাজীব বলে কি বলছো এসব? এত দূর এসেছি সুজনাকে নিয়ে শুধু তাকে দেখার জন্য। প্লিজ একটা উপায় বের করো। কিন্তু শফিক জানায় তাকে দেখা আর সম্ভব নয়। তাছাড়া মহিলাদের কবরস্থানে প্রবেশ করা নিষেধ। আপনি চাইলে এসে মাটি দিতে পারেন, কিন্তু সে আসতে পারবে না। রাজীবের এত কষ্ট করে আসাটাই যেন বৃথা হয়ে গেল। রাজীব তখন একাই কবরে যায় মাটি দিতে, যদিও সে হিন্দু ছিল। এরপর রাজীব কবর পাড়ে বসে 2 হাতে মাটি নিয়ে সুফির কবরে মাটি দেয়। আর এদিকে সুজানা মন খারাপ করে বসেছিল। এরপর সে রাজীবকে ওখানে রেখেই একাই গাড়ি নিয়ে বাবার বাড়িতে চলে আসে। বাবা মেয়েকে দেখে বলে কোনো কিছু না জানিয়ে হঠাৎ চলে এলি যে? কিন্তু সুজানা কোনো ধরনের রেসপন্স করে না। সেদিন রাতেই ছিল আবার ওস্তাদ আবুর নবম মৃত্যুবার্ষিকী, তাই তার ভক্তরা তাকে স্মরণ করছিল। সুজানা রুমের মধ্যে কাঠের একটা বক্স থেকে অনেক খোঁজাখুঁজি করে সুফির কাছ থেকে পাওয়া সেই তাসবির বক্সটা খুঁজে বের করে। সেটা সে অনেক যত্ন করে রেখে দিয়েছিল। তখন সুজানা আবার তার অতীতের কথা মনে করে। ওস্তাদ আবু তাদের প্রেমের সম্পর্ক জানার পর তো খুব রাগারাগি করেছিল সুফির সাথে। আর সুজানার বাড়িতে সুফি যে ডায়েরিটি রেখেছিল সেটাও তো সে পায়নি। এজন্য সুজানা সুফিকে খুঁজতে জিন মসজিদের দিকে সাইকেল নিয়ে যাচ্ছিল। কিন্তু যাওয়ার পথেই বাবার সাথে হঠাৎ দেখা হয়ে যায়। কিন্তু বাবাকে সে এড়িয়ে চলে যায়। বাবা বুঝতে পারে সে কোথায় যাচ্ছে, কিন্তু কিছুই বলে না। এরপর সুজানা সেই ছোট নদীর এখানে এসে সুফিকে দেখতে পায়। সুফি এই গ্রাম ছেড়ে চলে যাচ্ছে। সুজানা সুফির সামনে এসে দাঁড়ায়। সুজানা খুব ইমোশনাল হয়ে সুফিকে জড়িয়ে ধরে। সুফিও তাকে কাছে টেনে নেয়। এরপর সুফি নিজের কাছে থাকা একটি তাসবিহ সুজানাকে দিয়ে বলে, এটা একটা গুটি একটা প্রার্থনা দোয়া বহন করে। যদি ওস্তাদ আমাদের সম্পর্ক মেনে নেয় তাহলে এটা তোমার কাছে রেখে দিও। আর তা না হলে এটা আমাকে ফেরত দিয়ে দিও। কারণ এটা আমি আমার কবরে নিয়ে যেতে চাই। এই প্রার্থনাগুলো আমার কবরে যাবে। এরপর দেখি সুজানা বাড়িতে এসে সবকিছু ছেড়ে ব্যাগ নিয়ে চলে যাচ্ছিল। সে সুফির কাছে চলে যাবে। বাবা মা কোনোভাবেই মেয়েকে আটকাতে পারছিল না। তখন সুজানার মা বলে তোর বাবা তোকে এতটাই ভালোবাসতো যে তোর জন্য দ্বিতীয় কোনো সন্তান নেয়নি। আবার যদি সন্তান হয় আর তারা যদি কথা বলতে পারে তাহলে তুই নিজেকে বঞ্চিত বোধ করতে পারিস। এজন্য সে কোনো সন্তান নেয়নি। সুজানা তবুও চলে যাচ্ছিল। তখন সুজানার বাবা কষ্টে আর্তনাদ করতে থাকে আর নিজেকেই নিজে কষ্ট দিতে থাকে, নিজেকে সে মারতে থাকে। তখন সুজানা নিজেকে থামিয়ে দেয়। তারপর সে সুফির সাথে না গিয়ে আবার বাড়িতে ফিরে আসে। তার বাবার এমন আর্তনাদের জন্য সে আর যেতে পারে না। এরপর গল্প চলে আসে বর্তমানে, যেখানে সুজানার বাবা মেয়ের জামাই রাজীবের সাথে বসে রাতে খাবার খাচ্ছিল। সুফির মৃত্যুর জন্যই যে তারা এখানে হুট করে চলে এসেছে বিষয়টা সুজানার বাবা মা এখনো জানে না। তখন দুবাই থেকে রাজীবের মেয়ে বাবাকে ফোন করে এবং দাদা দাদির সাথে কথা বলতে চায়। তখন রাজীব ফোনটা দাদার কাছে দিয়ে খাওয়া শেষ করে হাত ধুতে বেচিংয়ে যায়। দাদা দাদি তাদের নাতনির সাথে কথা শেষ করে ফোনটা রেখে দেয়। আর তখনই রাজীবের বন্ধুর একটি ভয়েস মেসেজ আসে, যেখানে সে বলে সুফির লাশ কি দেখেছিস আর সুজানা এখন কেমন আছে। এটা শুনে বাবা মা তাদের এখানে হঠাৎ আসার ব্যাপারটা বুঝতে পারে। রাজীব তখন ফোনটা তাদের থেকে নিয়ে রুমে চলে আসে। এসে দেখতে পায় সুজানা তাসবিহ গলায় পরে বসে আছে। রাজীব বুঝে যায় এটা সুফির দেওয়া উপহার ছিল। এজন্য সে রাগ করতে থাকে, নিজের বিয়ের চেন না পরে এটা পরে বসে থাকো ভালোই। এদিকে রাজীব তার ব্যাগ থেকে আবার নিজের পাসপোর্টটাও খুঁজে পাচ্ছিল না, যার জন্য সে সুজানার উপর আরো রেগে যায় আর বলে আমার পাসপোর্ট কোথায়। কিন্তু সুজানা কোনো সাড়া শব্দ করে না।
এজন্য চিল্লাপাল্লা করে রাজীব বের হয়ে যেতে নেয়। কিন্তু দরজা খুলেই দেখে বাইরে বাবা মা দাঁড়িয়ে। রাজীব তখন বলে, আমি আমার বিবাহিত জীবনে কখনোই সুখী ছিলাম না। এখানে এসেছিলাম সুফির লাশ তাকে দেখানোর জন্য। হয়তো তাকে দেখলে সুফি তার মন থেকে সরে যেত এবং আমি কিছুটা সুখ পেতাম এটা ভেবে। কিন্তু সেটা আর হলো না। রাজীব কালকেই চলে যাবে, কিন্তু পাসপোর্ট পাচ্ছে না। তাই বাবা মাকে জিজ্ঞেস করে, পাসপোর্ট আপনারা দেখেছেন কিনা? তখন তারা বলে, তুমি তো আবার ভুল করে গাড়িতে পাসপোর্ট ফেলে আসোনি। এরপর পাসপোর্ট গাড়িতে ফেলেছে কিনা এটা নিশ্চিত হতে রাজীব গাড়ির ড্রাইভারকে ফোন করে। কিন্তু ড্রাইভার নিশ্চিতভাবে জানায় তার গাড়িতে সে পাসপোর্ট ফেলেনি। ড্রাইভার তাকে বলে, আমি শেষবার আপনার পাসপোর্ট আপনার পকেটে দেখেছিলাম যখন আপনি জিন মসজিদে প্রবেশ করেছিলেন। রাজীব তখন খুব ঠান্ডা মাথায় ভেবেচিন্তে দেখে পাসপোর্ট তাহলে কোথায় ফেলেছে। তখন তার মনে পড়ে সে যখন সুফির কবরে মাটি দিচ্ছিল তখন তার শার্টের পকেট থেকে পাসপোর্টটি কবরে পড়ে যায়, কিন্তু সে এটা খেয়াল করেনি। এখন কি উপায়? পাসপোর্ট ছাড়া তো দুবাই যেতে পারবে না। অথচ তাকে কালকের মধ্যেই দুবাই যেতে হবে যে করেই হোক, কারণ তার ক্লায়েন্টের সাথে গুরুত্বপূর্ণ একটি মিটিং রয়েছে। তখন বাবা মা বুদ্ধি দেয়, কুমারানকে বলে দেখা যেতে পারে এই বিষয়টি, সে তো কবর খুঁড়ে। কিন্তু সে এই কাজে রাজি হবে কিনা জানি না। রাজীব বলে সে যা চায় তাই দেওয়া হবে, প্লিজ তাকে ডেকে আনুন। এরপর কুমারানকে ফোন করে ডেকে আনা হয়। রাজীব তাকে বলে, আমার পাসপোর্ট কবরের ভেতর পড়ে আছে, এর জন্য তোমার সাহায্য লাগবে। আবার কবর খুঁড়ে পাসপোর্ট খুঁজে বের করতে হবে। কিন্তু কুমারান রাজি হয় না। সে বলে এটা অসম্ভব, আপনি আমাকে আগুন নিয়ে খেলতে বলছেন, কারণ এত রাতে কোনো হিন্দু যদি কোনো মুসলিমের কবর খুঁড়ে আর সেটা জানাজানি হয় তাহলে দাঙ্গা লেগে যাবে। কিন্তু তারা এই কাজ করে দেওয়ার জন্য কুমারান সুজানাদের যে জমিতে থাকতো পরিবার নিয়ে সেই জমির কাগজপত্রগুলো দিয়ে দেয়, কিন্তু তাতেও সে রাজি হয় না। সে চলে যেতে নেয়, কিন্তু বাড়ির গেট পর্যন্ত গিয়ে সে কিছু একটা ভেবে থেমে যায় এবং আবার পেছনে ফিরে আসে। কুমারান এই কাজ করে দিতে রাজি হয়। এরপর রাজীব, কুমারান ও সুজানার বাবা তিনজন মিলে সুফির কবরে আসে। তাদেরকে এই কাজ খুব চুপচাপ সতর্কতার সাথে করতে হবে, কেউ যেন টের না পায়, তাহলে তাদেরকে মেরেই ফেলবে। এরপর তিনজন মিলে কবরের মাটি সরাতে থাকে। অনেকটুকু খোঁড়ার পর অনেক খোঁজাখুঁজি করেও পাসপোর্ট খুঁজে পাচ্ছিল না। মাটি সরাতে সরাতে সুফির লাশের মূল অংশ চলে আসে। কুমারান বলে হয়তো লাশের এই বক্সের ফাঁকার মধ্যে পড়ে গেছে সেটা, কিন্তু এটা আর তোলা সম্ভব নয় কোনোভাবে, এত বড় পাপ সে করতে পারবে না। তখন রাজীব বলে, তুমি সরে যাও, আমি দেখছি। কিন্তু কুমারান রাজীবকে বাধা দিচ্ছে, এটা করে যাবে না। কিন্তু রাজীব মানছিল না, তাই দুজনের মধ্যে ধস্তাধস্তি চলতে থাকে অনেকক্ষণ। যাই কিছু হয়ে যাক না কেন, রাজীবকে তার পাসপোর্ট খুঁজে বের করতেই হবে। ঠিক সেই সময় এখানে সুজানা পাসপোর্ট নিয়ে হাজির হয়। সুজানার হাতে পাসপোর্ট দেখে সবাই খুব অবাক হয়ে যায়। তখন বাবা জিজ্ঞেস করে, এটা তুই কোথায় পেলি? সুজানা জানায় এটা সে নিজের কাছেই রেখেছিল। ঘটনা একটু পিছনে গিয়ে দেখানো হয় পাসপোর্টের ওয়ালেটটা রুমেই পড়েছিল। সুজানা যখন ওটা হাতে তুলে নেয় তখন সে রাজীব ও তার বাবার কথাগুলো শুনতে পায়। পাসপোর্ট খুঁজে বের করার জন্য তারা কবর খোঁড়ার কথা বলছিল। আর সুফি তাকে একবার বলেছিল, তাই সে তাসবিহ সুজানার কাছে রাখা উচিত হবে তখনই যদি ওস্তাদ তাদের সম্পর্ক মেনে নিত, সুজানা তার স্ত্রী হতো তাহলে। আর যদি সুজানা সুফির স্ত্রী না হতে পারে তাহলে এই তাসবিহ সে নিজের কাছে রাখতে পারবে না। এই তাসবিহ তার কবরে নিয়ে যেতে চেয়েছিল সুফি। এই তাসবিহর প্রার্থনা আমলগুলো সে কবরে নিয়ে যাবে, এটা তার ইচ্ছে ছিল। আর এই জন্যই সুজানা সুফির ইচ্ছা পূরণ করতেই তার কবর খোঁড়া পর্যন্ত অপেক্ষা করছিল। আর এসব মনে করে সুজানা সুফির কবরে কান্নায় ভেঙে পড়ে। এরপর সুফির কবরের মূল অংশের একটি খুঁটি সরিয়ে সুজানা সুফির দেওয়া সেই তাসবিহ তার কবরের মধ্যে দিয়ে দেয়। সুফির কাছে দেওয়া কথা তার শেষ ইচ্ছে সুজানা পূরণ করে। এই দৃশ্যটা এতটাই ইমোশনাল আর হৃদয় বিদারক ছিল যে দেখে চোখে পানি চলে আসছিল। ভালোবেসে সফল না হলেও একটা ইচ্ছের গুরুত্ব অনেক বেশি ছিল। পরের দিন রাজীব তার স্ত্রীকে নিয়ে আবার দুবাই ফিরে যাচ্ছিল। রাজীব তখন ভালোবাসার সাথে সুজানার হাতে হাত রেখে শক্ত করে ধরে রাখে। সুজানা ওই মুহূর্তে স্বামীর কাঁধে মাথা রেখে নিজেকে শান্ত রাখছিল। তাকে নতুন করে সবকিছু ভুলে স্বামীর সাথে বাকি জীবন পার করে দিতে হবে। আর এখানেই মুভিটি শেষ হয়, কিন্তু রেশ রয়ে যায় মনের ভিতর। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন। ভালো লাগলে একটি লাইক করে দিন। পরবর্তী ভিডিও পেতে সাবস্ক্রাইব করে রাখুন। আজকের মতো গুড বাই।